রাজনীতির খেলায় যা দেখা যায় তা সবসময় সত্য নয়। এটি কি শুধুই সংখ্যার খেলা, নাকি কোনো সুগভীর নীল নকশা? ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল পল্টন থেকে শুরু করে ক্ষমতার করিডোর পর্যন্ত বিস্তৃত একটি সংসদীয় আসন ঢাকা ৮, যেখানে সাধারণ রাজনীতির আড়ালে খেলে যাচ্ছে এক রহস্যময় শক্তি। একে একে ঝরে পড়ছে প্রাণ, থমকে যাচ্ছে রাজনৈতিক ক্যারিয়ার, কিন্তু সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিশেষ তারিখ, 12। কেন 12 তারিখে ঘটে যাচ্ছে সব ভয়াবহ অঘটন? শরীফ ওসমান হাদির রক্ত থেকে মির্জা আব্বাসের আইসিইউ, এর পেছনে কি কাজ করছে কোনো অদৃশ্য মাস্টারমাইন্ড? হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আগেও একাধিক পোস্ট আমাদের নজরে এসেছে। হাসিনা নিজেও বেশ কয়েকবার বলেছেন যে তিনি দেশে ফিরতে বদ্ধপরিকর। একটি অডিও বার্তায় তাকে দেখা গিয়েছিল যে পূর্বতন সরকার প্রধানকে চ্যালেঞ্জ জানাতে বলেছিলেন তিনি একটা হেলিকপ্টার পাঠিয়ে দিলেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। রাজনীতির মাঠে যখন বড় বড় দলগুলো ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত, তখন ঢাকা ৮ আসনে এক ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে তরুণ ছাত্রনেতা শরীফ ওসমান হাদির। বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে তার সেই সাহসী উচ্চারণ আর মেহনতি মানুষের সাথে ফজরের নামাজের পর শুরু হওয়া প্রচারণা খুব অল্প সময়েই তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু এই জনপ্রিয়তা কি কারো চোখের বালি হয়ে দাঁড়িয়েছিল? ঘটনার শুরু গত বছরের 12ই ডিসেম্বর। জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকা দিয়ে রিকশায় যাচ্ছিলেন হাদি। ঠিক সেই সময় জনাকীর্ণ রাস্তায় ঘাতকের নির্মম বুলেট বিদ্ধ হয় তার মাথায়। 6 দিন মৃত্যুর সাথে লড়াই করে তিনি হার মানেন। কিন্তু হাদির এই বিদায় কি শুধুই একটি হত্যাকাণ্ড? 12 তারিখের সেই অশুভ যাত্রা কি কেবল শুরু ছিল? হাদির মৃত্যুতে যখন ঢাকা ৮ শোকাতুর, ঠিক তখনই দৃশ্যপটে আসেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তার টার্গেট হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস। একের পর এক আক্রমণাত্মক বক্তব্য আর ব্যঙ্গাত্মক খোঁচায় তিনি দেশবাসীর রসবোধ জাগিয়ে তুলছিলেন ঠিকই, কিন্তু রাজনীতির অন্দরমহলে তৈরি হচ্ছিল অন্য এক পর্দার আড়ালের ষড়যন্ত্র। পাটোয়ারি চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন আব্বাসকে তিনি পরাজিত করবেনই, কিন্তু রাজনীতির হিসাব যখন কোনো এক অন্ধকার ঘরে বসে মেলাতে শুরু করে কোনো অশুভ শক্তি, তখন জনতার রায় আর কৌশলের লড়াই সমান্তরালভাবে চলতে পারে না। শুরু হয় এক নতুন স্নায়ুযুদ্ধ। দিনটি ছিল চলতি বছরের 12ই ফেব্রুয়ারি, আবারও সেই রহস্যময় 12 তারিখ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধ। টান টান উত্তেজনার পর যখন ফলাফল এলো, দেখা গেল পাটোয়ারি ধরাশায়ী। বিজয়ী মুকুট পরলেন মির্জা আব্বাস। পাটোয়ারি চিৎকার করে বললেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর কারচুপির কথা, কিন্তু রায় তখন চূড়ান্ত। তবে নাটকের ক্লাইম্যাক্স এখানেই নয়। হাদির মৃত্যু 12ই ডিসেম্বর, পাটোয়ারির পরাজয় 12ই ফেব্রুয়ারি। একের পর এক ঘটনার এই যে সমাপতন, এটি কি নিছক কাকতালীয়, নাকি কেউ একজন ক্যালেন্ডারের পাতা দেখে চাল চালছে? দর্শক, ঢাকা ৮ আসনের এই রহস্যময় 12 তারিখের মারপ্যাচ এবং ক্ষমতার রদবদলের এই অদ্ভুত সমাপতন কি আপনাকেও ভাবিয়ে তুলছে? সংসদ ভবনের শপথের আগেই কেন থমকে যেতে হয় বিজয়ীদের? এই ভয়াবহ সত্যের পরবর্তী অংশ আরও রোমহর্ষক। আমাদের এই অনুসন্ধানী প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে এবং সত্যের সন্ধানে আমাদের সাথে থাকতে চান, তবে এখনই নিউজ বিডি লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সত্য যত গভীরেই লুকানো থাক, আমরা তা সামনে আনবই। 12ই ডিসেম্বর রক্ত ঝরল, 12ই ফেব্রুয়ারি স্বপ্নভঙ্গ হল, কিন্তু নিয়তির সবচেয়ে বড় পরিহাসটি জমিয়ে রাখা হয়েছিল 12ই মার্চের জন্য। দিনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবগঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ঢাকা ৮ আসনের নবনির্বাচিত সাংসদ হিসেবে মির্জা আব্বাসের গদিতে বসার কথা, কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই বদলে যেতে থাকে সব সমীকরণ। মধ্যরাতে খবর আসে তুখোড় এই রাজনীতিবিদ স্ট্রোকে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েছেন। যার গন্তব্য ছিল পবিত্র সংসদ ভবন, তাকে নিয়ে ছুটতে হলো এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে। সেই রাতেই তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। আবারও সেই 12 তারিখ। কেন প্রতিবারই এই একটি সংখ্যাই ঢাকা ৮-এর বিজয়ীদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে? কেন হাদি, পাটোয়ারি কিংবা আব্বাস কেউই শেষ পর্যন্ত সংসদের আঙিনায় পা রাখতে পারলেন না?
এটি কি কোনো অতিপ্রাকৃত ঘটনা? মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে পাঠানো হয়, কিন্তু এই অসুস্থতার টাইমিং নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মনে জাগছে এক রক্তহিম করা প্রশ্ন। ঠিক যে দিনটিতে তার ক্ষমতা জাহির করার কথা ছিল, ঠিক সেই দিনটিতেই কেন তাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়াতে হলো? ঢাকা ৮-এর বাতাস কি তবে সত্যিই কোনো ভয়াবহ অভিশাপে ভারী হয়ে আছে, নাকি এর পেছনে কাজ করছে দলের অভ্যন্তরীণ কোনো পর্দার আড়ালের ষড়যন্ত্র? হাদির মৃত্যুতে যারা লাভবান হয়েছিল কিংবা পাটোয়ারির পরাজয়ে যারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, তাদের সাথে কি এই অসুস্থতার কোনো দূরবর্তী যোগসূত্র আছে? অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টিতে দেখলে দেখা যায় যে ঘটনাগুলো ঘটে চলেছে তা একটার সাথে আরেকটার গভীর যোগসূত্র রয়েছে। ভালো করে লক্ষ্য করুন, এই আসনে নির্বাচন নিয়ে উত্তাপ ছড়িয়েছিল ৩ জনকে ঘিরে। প্রথমজন ওসমান হাদি, নির্বাচনের আগেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। দ্বিতীয়জন নাসির উদ্দিন পাটোয়ারি, যিনি নির্বাচনে হেরে রাজনীতির মাঠ থেকে সাময়িকভাবে ছিটকে পড়লেন। আর তৃতীয়জন মির্জা আব্বাস, যিনি জয় হয়েও অসুস্থতার কারণে সংসদের চৌকাঠ মারাতে পারলেন না। সবচেয়ে বড় রহস্য হলো, এই ৩ জনের জীবনের টার্নিং পয়েন্টগুলো কোনো না কোনো মাসের ১২ তারিখেই ঘটেছে। এই কি সেই নীল নকশা যা ঢাকা ৮ আসনকে একটি মরীচিকায় পরিণত করেছে, যেখানে সবাই যেতে চায় কিন্তু কেউ পৌঁছতে পারে না? যখনই কোনো যৌক্তিক ব্যাখ্যা হার মেনে যায়, তখনই জন্ম নেয় রহস্য। ঢাকা ৮ আসনের এই অদ্ভুত ঘটনাক্রম এখন আর কেবল ড্রয়িং রুমের আলোচনায় সীমাবদ্ধ নেই। নেটিজেনদের মাঝে শোরগোল পড়ে গেছে, এটি কি স্রেফ কোইন্সিডেন্স নাকি কোনো ডার্ক পলিটিক্যাল এক্সপেরিমেন্ট? কেন শরীফ ওসমান হাদির রক্ত ১২ই ডিসেম্বরেই ঝরবে? কেন নাসির উদ্দিন পাটোয়ারির হার এবং মির্জা আব্বাসের জয় ১২ই ফেব্রুয়ারিতেই নিশ্চিত হবে? আর কেনই বা ১২ই মার্চ প্রথম অধিবেশনের রাতেই মির্জা আব্বাসের মস্তিষ্ক অচল হয়ে পড়বে? মির্জা আব্বাসকে সত্যি জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি? ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারির সেই নির্বাচন, সেখানে কি সত্যিই ছিল জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন? যারা যুক্তি দিয়ে রাজনীতি বিশ্লেষণ করেন তারা খুব ভালো করেই জানেন সেই নির্বাচন ছিল একটি সুপরিকল্পিত কারচুপির নাট্যমঞ্চ। আওয়ামী লীগের ভেতরকার অনেক সমর্থকও আজ আড়ালে স্বীকার করেন সেই রাতে কি ঘটেছিল। পর্দার আড়ালের এক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, এক প্রভাবশালী নেতার স্ত্রী ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট নাকি আগেই দেওয়া হয়ে গেছে, যেন অদৃশ্য কেউ আগে থেকেই তার অধিকার কেড়ে নিয়েছে। ২০১৮ সালে যে রাতের ভোট সংস্কৃতি শুরু হয়েছিল, ২০২৬ সালে আমরা যেন তারই আরও বিস্তৃত ও নগ্ন সংস্করণ প্রত্যক্ষ করলাম। এখন প্রশ্ন উঠছে, মির্জা আব্বাসের এই শারীরিক পরিস্থিতির জন্য কি সত্যি বাইরের কেউ দায়ী, নাকি এই ভয়াবহ চাপের উৎস লুকিয়ে আছে দলের ভেতরেই? আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মনোনয়নকে কেন্দ্র করে দলের ভেতরে মির্জা আব্বাসকে আটকে দেওয়ার জন্য এক গভীর নীল নকশা তৈরি হয়েছিল। তার নিজের স্ত্রী আফরোজা আব্বাস চেয়েছিলেন সেই আসন থেকে নির্বাচন করতে, কিন্তু শেষ পর্যন্ত যখন মির্জা আব্বাসকে জোর করে সামনে আনা হলো, তখন কি সেখান থেকেই শুরু হয়েছিল এক অদৃশ্য মানসিক যুদ্ধ? একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমরা যখন নথিপত্র আর ইনসাইডার সোর্সগুলো যাচাই করলাম, তখন দেখতে পেলাম মির্জা আব্বাসের এই পরিণতির বীজ অনেক আগেই বপন করা হয়েছিল। ঢাকা ব্যাংকের মালিকানা থেকে শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়ের সেই সময়গুলো। কোথা থেকে এলো এই পাহাড়সম সম্পদ? বাবার ভিটেমাটি বিক্রি করে কি সত্যিই এমন সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব? ক্ষমতার দাপটে মানুষ অনেক সময় অতীত ভুলে যায়, কিন্তু যখন শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে, তখন সেই পুরনো পাপের স্মৃতিগুলো কি আবার ফিরে আসে না? আজ যারা মির্জা আব্বাসের অসুস্থতাকে ঘিরে রাজনীতি করছেন, তারা কি একবারও ভেবে দেখেছেন একজন মানুষের ব্রেনের ওপর কতটা চাপ পড়লে তার এমন ভয়াবহ অবস্থা হতে পারে? এই চাপ কি সত্যি নাসির উদ্দিন পাটোয়ারি দিয়েছেন, নাকি সেই সব বন্ধুরা দিয়েছেন যারা সব সময় তাকে সরিয়ে দিতে চেয়েছিল? অনেকে একে বলছেন অভিশপ্ত ১২ তারিখ। আজ ঢাকা ৮ যেন এক মরীচিকার নাম। যে এই সিংহাসন স্পর্শ করতে চেয়েছে তাকেই চড়া মূল্য দিতে হয়েছে। হাদি প্রাণ দিয়েছেন, পাটোয়ারি তার রাজনৈতিক সম্মান হারিয়েছেন, আর মির্জা আব্বাসকে লড়তে হচ্ছে নিজের প্রাণের সাথে। এই আসনের ইতিহাস রক্তাক্ত স্মৃতি আর ক্ষমতার পালাবদলের সাক্ষী ঠিকই, কিন্তু বর্তমানের এই ভয়াবহ পরিস্থিতি যেন সব অতীতকে হার মানিয়েছে। হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আগেও একাধিক পোস্ট আমাদের নজরে এসেছে। হাসিনা নিজেও বেশ কয়েকবার বলেছেন যে তিনি দেশে ফিরতে বদ্ধপরিকর। একটি অডিও বার্তায় তাকে দেখা গিয়েছিল যে পূর্বতন সরকার প্রধানকে চ্যালেঞ্জ জানাতে বলেছিলেন তিনি একটা হেলিকপ্টার পাঠিয়ে দিলেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। তবে নতুন করে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জাতীয় রাজনীতিতে চর্চা হওয়ার কারণ
ক্ষমতা পালাবদল। বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি, আর তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। সংসদে দেওয়া ভাষণে তার মুখে শোনা গিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতির পিতার প্রশংসা। এছাড়াও বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা আওয়ামী লীগের দপ্তর খোলা শুরু হয়েছে। আর এই পালাবদলের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার ঘরোয়াপসি নিয়ে যা পোস্ট ঘোরাঘুরি করছে তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।